আসসালামু আলাইকুম। আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তাইম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। বর্তমান যুগের ভালো নম্বরের প্রতিযোগিতায় শিশুরা হারাচ্ছে রঙিন শৈশব। রাজধানীর ব্যস্ততম রেললাইনের পাশ দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, নিরাপত্তার বিন্দুমাত্র ব্যবস্থা ছাড়াই। এছাড়াও মা দিবস উপলক্ষে থাকছে একটি প্রতিবেদন। এবারে বিস্তারিত। একজন মানুষের সারা জীবনের অমূল্য সম্পদ হলো তার শৈশবে কাটানো মুহূর্ত। তবে সেই স্মৃতিমধুর মুহূর্তগুলো আর কুড়াতে পারছে না এই প্রজন্মের শিশুরা। 3 থেকে 7 বছর বয়সে একাডেমিক প্রেশার ও বাবা মায়ের অসুস্থ প্রতিযোগিতায় তারা এগিয়ে যাচ্ছে পড়াশোনায়, তবে পিছিয়ে পড়ছে জীবনের আসল আনন্দ উপভোগ করা থেকে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুকে একটি সুস্থ জীবন দিতে হলে অবশ্যই সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। আফরিন আক্তারের রিপোর্ট। আমিরা ও ইউসুফ দুই ভাই বোন। তারা রাজধানীর নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে, একজন পড়ছে ক্লাস 1-এ ও আরেকজন 3-তে। 10 থেকে 15টি একাডেমিক বইয়ের পড়া কভার করতে লেগে যাচ্ছে তাদের সারাটিক্ষণ, এবং বাকি কিছুটা সময় ভিডিও গেম খেলে সময় পার করছে তারা। আমি ক্লাস 3 সানিডেলে পড়ি। আমাদের পড়াশোনার অনেক চাপ, তার জন্য আমরা খেলাধুলা করতেই পারি না। আমাদের ফ্রি টাইম হচ্ছে শুক্রবার এবং শনিবার, তখন খালি আমরা একটু খেলার সময় বেশি পাই। নাহলে সেই 5 দিনই রবিবার থেকে বৃহস্পতিবার আমাদের অনেক পড়াশোনার চাপ থাকে, তার জন্য আমরা খেলাধুলা করতেই পারি না। ক্লাসে পড়ো? ক্লাস 1। কোন স্কুল? সানিডেল। সানিডেল। তোমার ক্লাসে কয়টা বই? 10টা। 10টা? প্রত্যেকদিন কত পড়া দেয়? অনেক। শুধু আমিরা কিংবা ইউসুফ নয়, দেশের লাখ লাখ শিশুদের শৈশবই বিলীন হয়ে যাচ্ছে কিন্ডারগার্টেনের বইয়ের চাপে। যেই বয়সে তাদের খেলার ফাঁকে পড়ার কথা, সেখানে 5-6 বছর বয়সে তাদের পড়ার ফাঁকে খেলতে হচ্ছে। এতে করে বইয়ের চাপে বিবর্ণ হচ্ছে তাদের শৈশব। কোনো অভিভাবক আবার ছোট ছোট শিশুদের জন্য বাসার টিচারও রেখে দিচ্ছে, যার ফলে চাপ আরও দ্বিগুণ হচ্ছে। ক্লাসে কয়টা বই? ইংলিশ, বাংলা, ম্যাথ হচ্ছে, তারপর জিকে। তোমার বাসায় কি মিস আছে? হ্যাঁ, সিনথি আন্টি আর রানী মিস। তোমার বাসায় 2টা টিচার? হ্যাঁ। তো তারা কখন পড়ায় তোমাকে? স্কুল শেষ করে তোমার টিচার আসে, নাকি তারা হচ্ছে কি স্কুলের পড়া কভার করে, নাকি তারা স্কুলের টিচার? তারা বাসার টিচার। তোমার টিচার আছে বাসায়? কখন পড়ায়? 1 ঘন্টা 2 ঘন্টা, আবার অল্প একটু হয়। তোমার কি খেলাধুলা করতে পছন্দ? হ্যাঁ। কোন খেলা তোমার বেশি পছন্দ? চোর পাখি 12টা, তারপর লুকাচুরি, তারপর হাততালি। আচ্ছা, এগুলো তুমি কাদের সাথে খেলো? এগুলো আমার এই স্কুলের বন্ধুদের সাথে। বাসায় খেলো না? বাসায় স্লাইম দিয়ে খেলে। আমার স্লাইম দিয়ে খেলো? হ্যাঁ। আপনার সাথে খেলো না? হ্যাঁ, কিন্তু রাতে যে আব্বু আম্মু রাগ হয় আমি না ঘুমালে, তা বলে যে আমাকে দাদুর রুমে একা খেলতে। অভিভাবকরা বলছে, এই নগর জীবনে এখন চাইলেও আর আগের মতো শৈশব ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা কিন্তু জানতাম যে আসলে পড়াশোনার প্রেশারটা এরকমই হবে। তো স্কুলের দোষ আমি দিচ্ছি না, স্কুল হয়তো স্কুলের মতো করেই আগাচ্ছে, আমি দেবো কি দেবো না সেটা আমার বিষয় ছিল। এবং ভয়ঙ্কর একটা প্রতিযোগিতা, এবং প্রেশার বলতে আমরা যেটা বুঝি সেটার মধ্যে অনেক ভয়াবহ রকমের প্রেশার। কারণ ক্লাস 3 এবং ক্লাস 1-এর বাচ্চা আমি ডিল করছি, আমি শিওর যে আমার ক্লাস 8-এও এই প্রেশারটার মধ্যে আমি যাইনি। আবার কেউ এই চাপকে দেখছেন পজিটিভভাবে। প্রতিদিন একটা না একটা পরীক্ষা হচ্ছে, ওদের প্রতিদিন রেগুলার ক্লাস করতে হচ্ছে, ওদের প্রতিদিন টেস্ট হচ্ছে। দেখা গেছে একদিন যদি টেস্ট মিস দেয়, দেখা যায় পরের দিন ওই টেস্ট আর নিয়ে না টিচাররা। তো যার কারণে ওদের উপর প্রেশার পড়ে যায়, যার কারণে ওই কারণে ওরা কিছু করতে পারে না, কোনো অ্যাক্টিভিটিস করতে পারে না, একটু সময় পায় না খেলাধুলা। তো যতটুকু সময় পায় ওরা আর কি ম্যানেজ করে নেয়। ওদের কিন্তু অনেক অ্যাডভান্স চিন্তাভাবনা। ওরা এখন এআই এর যুগ, এআই চলে এসছে, অনেক কিছু ওরা শিখছে, নতুন করে জানছে। সো বাধা দেওয়ার দরকার নাই, ওরা যেটা শিখতে চায় শিখবে। আর স্কুলটা তো ওদেরকে আসলে হেল্প করছে ওদের বেড়ে ওঠার জন্য। সো আমার মনে হয় না যেটা ওদের জন্য প্রেশার। আগের তুলনায় এখন শিশুদের পড়াশোনার ক্যাপাসিটি প্রায় 70% বেশি। আর এখনকার যুগে বাচ্চাদের থেকে অভিভাবকদের মধ্যে কম্পিটিশন বেশি।
এই ছোট ছোট বাচ্চাদের কম্পিটিশনের থেকে না আসলে প্যারেন্টসের কম্পিটিশনটা অনেক বেশি। অ্যাজ এ প্যারেন্ট হিসেবে আমিও বলি যে প্যারেন্টসের কম্পিটিশনটা বেশি, যে প্যারেন্টস চায় যে ও 100 মার্কস নিয়ে ফুল মার্কস নিয়ে বাসায় আসুক, বাট দিস ইজ ট্রু, একটা মানুষের পক্ষে কিন্তু ফুল মার্কস নিয়ে বাসায় আসা যায় না। কার্ডিফ স্কুলের অধ্যক্ষ বলছেন অন্তত 7 বছর বয়স পর্যন্ত শিশুকে নিজের মতো হেসে খেলে বেড়ে উঠতে দেওয়া উচিত। ফিরিয়ে দাও অরণ্য, লৌহে নগর। মানুষ কিন্তু ফিরে আসছে অরণ্যে, যারা অনেক যাদের অ্যাচিভমেন্টের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে যখন দেখছে না সিস্টেম নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু তারা সেই আবার নিচ থেকে শুরু করছে। আমাদের বাবা মারাও একসময় সব কিছু হারিয়ে তারপর আবার সেই নিচেই ফিরে যাবে, যে আমাদের প্রাকৃতিকভাবে আমাদের বাচ্চারা বড় হোক, প্রকৃতির কাছে থাকুক, মানুষকে বুঝুক, নিজেদের প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সব কিছু নিয়ে বড় হোক। তারপর কিছু যদি হতে পারে, সেটারও একটা সময় আছে। শৈশব অ্যাটলিস্ট 7 বছর পর্যন্ত একটা বাচ্চাকে বাচ্চার মতো বাড়তে দেওয়া উচিত প্রকৃতির সাথে। একটি শিশুর জীবনের শৈশব হলো তার সবচেয়ে সুন্দর, আনন্দঘন এবং স্মৃতিবিজড়িত একটি সময়। তবে বর্তমানে কিন্ডারগার্টেনের বইয়ের চাপে এবং বাবা মায়ের অসুস্থ ও অবাধ প্রতিযোগিতার কারণে শৈশব দুমড়ে মুচড়ে যাচ্ছে এই সকল শিশুদের। ভবিষ্যতের কথা চিন্তা করে শৈশব হারিয়ে যাচ্ছে তাদের জীবন থেকে। বিশেষজ্ঞরা মনে করছেন একটি শিশুর শৈশব যত সুন্দর হবে, তার ভবিষ্যৎ বা তার জীবন ততই সুন্দর হবে। তাই শিশুকে উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে এখন থেকেই। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মা, একটি শিশু জন্মের আগে থেকেই মায়ের সান্নিধ্যে অভ্যস্ত হতে থাকে। প্রতিদিনকার অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। সন্তানের ভালো মন্দ ও উন্নতির চিন্তায় কাটে মায়ের দিবারাত্রি। করতে পারেন যে কোনো আত্মত্যাগ। মা দিবস নিয়ে বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। পৃথিবীর মধুরতম ডাক মা। ছোট্ট এই শব্দের অতলে লুকোনো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। মায়ের সঙ্গে সন্তানের আত্মিক বন্ধন জন্ম জন্মান্তরের। শৈশব থেকে আনন্দ, বেদনা কিংবা উদ্দীপনার প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। ও আমার প্রথম সন্তান এবং আমি যখন ওকে দেখেছি আমার চোখ দিয়ে জল এসেছে এবং তখন আমি বুঝতে পেরেছি মা হওয়ার মানে কত আনন্দের, যে একটা মায়ের জন্য কোনো মাই বোঝাইতে পারবে না যে তার সন্তানের প্রতি অনুভূতি কেমন থাকে। প্রতিটা মায়েরই দায়িত্ব অনেক থাকে, মানে কোনো কিছু পাওয়ার জন্য সে তার সন্তানের জন্য করে না। মা সন্তানের জন্য করতে পারেন যে কোনো আত্মত্যাগ। সন্তানকে লালন পালন করতে যেয়ে নিজের সুখ আহ্লাদ ত্যাগ করেছেন অনেক মা। হাজারো ব্যস্ততায় যেমন সন্তানকে সময় দিতে পারেন, তেমনি সন্তানকে ভালো রাখতে কাজেও নেমে পড়েন। আপনার সন্তান কয়জন? 3 জন, 3টাই মেয়ে। তো ওরা কি কিভাবে পড়াশোনা করছে? আমার দোকান আছে, সেজন্য আমি এখানে বসে থাকি। আমার 10 টাকা আসলো, আমার আসা যাওয়া 100 টাকা খরচ, বাচ্চারও খরচ আছে, সেজন্য আমি এখানে বসে। একটা বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে তার পৃথিবীতে আসা উপলক্ষে সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার হচ্ছে মা। মা হচ্ছে এমন একজন মানুষ যিনি হচ্ছে মানে নিজের চাইতেও সন্তানকে বেশি আদর করেন, বেশি ভালোবাসেন এবং পৃথিবীর সব রকম ঝড়ঝঞ্ঝা বাধা বিপত্তি থেকে বাচ্চাকে আগলে রাখেন। আমরা যারা কর্মজীবী মা, আমরা অনেক ব্যস্ত থাকি, কিন্তু তার মাঝেও আসলে তাদের পুরো দিনের কি অ্যাক্টিভিটি হবে এবং তাদের দিনটা কিভাবে চলবে সেটা কিন্তু আমরাই সকালবেলা ঠিক করে যাই, বা ওদের দিক নির্দেশনাটা আমরাই দিয়ে যাই। আর এরপরে যেটা হয় যে যখন ফ্রি হই অবশ্যই একটা কোয়ালিটি টাইম ওদেরকে দেওয়ার চেষ্টা করি। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, তবুও একটি বিশেষ দিন যেন আমাদের মায়ের জন্য আবেগ প্রকাশের কথা আরও একবার স্মরণ করিয়ে দেয়। প্রতি বছরের মে মাসের 2য় রবিবার পুরো বিশ্বে পালিত হয় মা দিবস। একটি শিশু জন্মের পর মায়ের জগৎ হয়ে ওঠে তার সন্তান। সন্তানের ভালো মন্দ চিন্তায় কাটে তার সারাদিন। নিজের অপূর্ণ ইচ্ছেগুলোকেও পূরণ করে সন্তানের মাধ্যমে। তাই তো সকল সন্তানের উচিত মায়ের যত্ন নেওয়া। এভাবেই ভালো থাকুক সকল মায়েরা। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণে দেশের বড় একটি অংশ নির্ভর করে ব্রয়লার মুরগির ওপর। বিশেষ করে শিশুদের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রোটিনের যোগান দেয় এই মুরগি। সম্প্রতি ই অ্যালবার্টি নামের একটি ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছে ব্রয়লার মুরগিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই, দরকার শুধু বাড়তি সচেতনতা। আরও জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন।
মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে অল্প দামে প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম প্রধান মাধ্যম ব্রয়লার মুরগি। প্রতিদিনের খাদ্য তালিকায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সম্প্রতি ময়মনসিংহ জেলার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত ব্রয়লার মুরগির নমুনায় পাওয়া গেছে ই আলবার্টি নামক এক ধরনের ব্যাকটেরিয়া। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জায়েদুল হাসানের গবেষণায় মিলেছে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, এক স্থান থেকে আরেক স্থানে মুরগি পরিবহন এবং অস্বাস্থ্যকর পরিবেশে জবাইয়ের কারণে এই ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়াতে পারে। আসলে এই ব্যাকটেরিয়াটা যদি কন্টামিনেশন হয়ে যায়, ফুড চেইনে ঢুকে যায় কোনোভাবে, সেক্ষেত্রে একটু ওয়াটারি ডায়রিয়া হতে পারে, খুব পাতলা পায়খানা হবে, অ্যাবডোমিনাল পেইন, পেটের ব্যথা হতে পারে, বমি হতে পারে এবং আপনার জ্বর আসতে পারে। তো এটা কিন্তু ইকোলাইতেও হয়, এসকারিসিয়া কোলাই, যেটা অলমোস্ট সিমিলার সিমটমস। আমাদের সেফটির জায়গা একটাই যে আমাদের খাদ্যাভ্যাস। আমরা যখন রান্নাগুলো করি, প্রসেস করি, তখন কিন্তু আমরা হিট দিই এবং অনেকক্ষণ জ্বালাইয়ে তারপর আমরা খাই আর কি। তো এই ব্যাকটেরিয়াটা 60 ডিগ্রি সেন্টিগ্রেডে উইদিন এ ফিউ মিনিটস কিন্তু মারা যায়। তো যে কারণে এটা আসলে হিউম্যান হেলথের জন্য যে কুকিং হ্যাবিট আমাদের, সেই অনুযায়ী করলে এটা খুব একটা মেজর ইস্যু, হেলথ ইস্যুস নাই আসলে। বাট দ্য প্রবলেম ইজ, যদি ওই বাসায় আনার পরে প্রসেসিং করার সময় যিনি প্রসেস করছেন ওনার ওই হাত দিয়ে উইদাউট ওয়াশিং প্রপারলি উনি যদি আবার অন্য কোনো খাবার, ধরেন যে বাচ্চাকে খাওয়ালো বা নিজে খাচ্ছে বা অন্য কাউকে দিচ্ছে পরিবারের, সেই সময় যদি কন্টামিনেশন হয়, দ্যাট উড বি দ্য প্রবলেম অ্যাকচুয়ালি। চিকিৎসকরা বলছেন, ই আলবার্টি ব্যাকটেরিয়া শিশুর দেহে গুরুতর ঝুঁকি তৈরি করে না, তবে কিছু ক্ষেত্রে এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠতে পারে, যা চিকিৎসার ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। এই মাংস যদি আমরা আধা প্রসেসিং অবস্থায়, আধা সিদ্ধ অবস্থায় খাই, তাহলে আসলে আমাদের অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস, পেটের পীড়া, পেটে ব্যথা হতে পারে। যেটা হলো ভয়ানক, যেটা দেখা গেছে যে এই ব্যাকটেরিয়াগুলো যে ইকোলাই অ্যালবার্টি, যে এটার একটা গবেষণায়, যে জাপানে যে গবেষণাটা করছে, সেখানে দেখা গেছে এর এগেনস্টে নিয়ার অ্যাবাউট 75% যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, অ্যান্টিবায়োটিকগুলো বেশিরভাগই রেজিস্ট্যান্ট দেখাচ্ছে, তার একের অধিক অ্যান্টিবায়োটিক, এবং মাল্টিড্রাগ দেখাচ্ছে মোর দ্যান 50%। তা অবশ্য এটা একটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আপনারা আদা সিদ্ধ, পুরায় মাংস, যেটা আমরাকে ফ্রাইড চিকেন বলি, এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে চলুন এবং সম্পূর্ণ বয়েল মাংসগুলো খান। তবে সচেতন থাকলে এই ব্যাকটেরিয়া থেকে সংক্রমণের আশঙ্কা নেই। অন্তত 75 সেন্টিগ্রেড বা তার বেশি তাপে ভালোভাবে রান্না করলে ই আলবার্টি ধ্বংস হয়ে যায়। মানুষের মাঝে কিন্তু আমরা ড্রেসড ব্রয়লার খাওয়ার জন্য প্রমোট করছি, এই কারণে যে আমরা যেন মানুষকে একটা নিরাপদ খাবার দিতে পারি। আমাদের লাইভবার্ড মার্কেটে আমার অনেকগুলো বাজার, কিন্তু কাঁচা বাজার খুব ভালো আছে, টার্গেট আমরা একেবারে পারফেক্টলি করতে পারছি তা না, কিছু কিছু জায়গায় লুপহোল আছে, এটা প্রসেসিং এর সময় কন্টামিনেশন হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আস্তে আস্তে লাইভ মার্কেটকে ফেজ আউট করে আমরা ড্রেসড ব্রয়লার যাতে আমরা মানুষকে সাপ্লাই দিতে পারি। লাইভবার্ড মার্কেট গুলোতে কিন্তু আমরা সিটি কর্পোরেশনের সাথে একসাথে হয়ে কিছু প্রজেক্টও কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করেছি। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় আইন রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সেসব আইন কার্যকরভাবে প্রয়োগ করতে পারলে জনস্বাস্থ্য ঝুঁকি আরও কমিয়ে আনা সম্ভব। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ হল নিম্নবিত্ত জনগোষ্ঠী, যারা প্রতিদিন নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। সরকারের পক্ষ থেকে এই শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন সহায়তা ও সুবিধা প্রদান করার কথা থাকলেও বাস্তব চিত্র অনেকটা ভিন্ন। দেখা যায় প্রকৃত উপকারভোগীরা সহায়তা থেকে বঞ্চিত হয়। এ নিয়ে বিস্তারিত সাদিকা নামসাদ রিপোর্টে। বর্তমানে বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন সরকারি সহায়তা চালু থাকলেও এ থেকে বঞ্চিত অনেকেই। সরকারি প্রাপ্য সহায়তা না পেয়ে অনেকটা কষ্টে জীবনযাপন করতে হচ্ছে তাদের। নানা প্রতিকূলতার মাঝেও তারা চেষ্টা করছেন সন্তানের জন্য এক মুঠো চাল ডাল জোগাড় করতে। ট্রাকে করে যে খাবার দেয় টিসিবিতে, এগুলো আপনারা পান? এখন আইছিল রোদার ভিতরে পাই নয়, একজনে কারাকারি করে নিয়ে ঘরে ঢুকে হেলায়। টিসিবি থেকে পণ্য দিতে আসে বিভিন্ন খাবার ট্রাকে করে, এগুলো আপনারা পান? কিছু দিয়ে গেলে কারাকারি করে নেয় গা, আমরা নিতে পারি না। সরকারি বিভিন্ন সুযোগ ব্যবস্থা যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা চালু থাকলেও অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অনেকেই চাহিদা পূরণে টিসিবির স্বল্প মূল্যের খাবার কিনেন, তবুও তাদের মেটে না পুষ্টির চাহিদা। গাছতলা রাস্তাঘাটে কাম কাজ করে খাই, কি করবেন, কামও তো নাই এখনো।
বিভিন্ন তো ভাতা দেয়, তারপর টাকা পয়সা দেয়, ওগুলো কোনো পাইছেন? ওগুলাই ফা ওই বেড়ায় ফা। যে এখন তো সব কিছুর দাম বেশি, এগুলো পান না, তারপর আর কি কিভাবে চলতে পারে? আল্লাহ ইসালা খেরবন একবার তো চলুন লাগে, ঋণ করি দাহা করি খাওয়ান তো লাগে, পেটে তো আর মানে না, আর কামাই করে দে আস্তে আস্তে। এটা বয়স কাটা তো আমার করে দিল, আমার পোলা নাই জামাই নাই, কত তিনটা মাইয়া লো, অনেক কষ্ট করে চলি। স্বল্প আয়ের কারণে অনেকটা ভাসমান হয়ে বসবাস করতে হয় তাদের। তার ওপর সন্তানদের পড়াশোনা চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ। তোমাদের এখানে টিসিবি থেকে কোনো পণ্য সরবরাহ করতে আসে? খাবার দেয় ট্রাকে করে? হ্যাঁ। তোমরা পাও? পাই। তুমি স্কুলে পড়ো? না। কেন? টাকা পয়সা নাই। সরকারের নেয়া উদ্যোগগুলোর যথাযথ বাস্তবায়ন চান নিম্ন আয়ের এসব মানুষ। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ব্যস্ততম রেললাইনের পাশ দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত নিরাপত্তার বিন্দুমাত্র ব্যবস্থা ছাড়াই। এই অনিরাপদ চলাচলের বলি হচ্ছে অল্প বয়সী শিশু কিশোররা। এই বিষয়ে প্রতিবেদন তৈরির সময় সেখানেই ঘটে যায় মারাত্মক এক দুর্ঘটনা। কয়েকদিন আগেও একটি শিশু ট্রেনের নিচে চাপা পড়ে প্রাণ হারায়। এসব মর্মান্তিক ঘটনার পেছনে রয়েছে চরম অব্যবস্থা, অবহেলা ও সচেতনতার অভাব, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মোহাম্মদ রাব্বি হোসেনের প্রতিবেদনে। রাজধানীর ব্যস্ত রেললাইনগুলো যেন এখন মানুষের হাঁটার পথ। কোথাও নেই কোনো নিরাপত্তা, নেই কোনো রেললাইন পারাপারের নিয়ম। শিশুরা খেলছে, মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে এই মৃত্যু ফাঁদে, যেন কিছুই ঘটবে না। রেলের মাঝখান দিয়ে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যে হাঁটতে। আমার এই যে ওইখান দিয়ে রাস্তা কাটা, তো তাই চলাচল করা যায় না ঠিক মতো, সো এখান দিয়ে যাইতে। প্রতিদিন এদিক দিয়ে আসো? জি, এখান দিয়ে যাই। এদিকে আর কোনো দুর্ঘটনা হয়েছে? কেউ রেলের নিচে পড়ছে? হয়েছে, প্রায় শুনি যে কেউ না কেউ সকালে রাত্রে মারা যাচ্ছে। তো একদিন খেলার সময় আমরা সবাই যখন ট্রেন আসছে ওই সাইডে আমরা চলে গেছি, তো ও বলে কি করছে এই সাইডে চলে আসছে, পরে ট্রেনটা এসে পড়ছে, এসে পরে ওকে মারছে, পরে মারার পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পরে আবার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু ও আর বাঁচতে পারেনি। তোমাদের ভয় লাগে না যে ট্রেন আসে মেরা দেয়? যে ভয় তো লাগে, তারপর তো বিভিন্ন কাজের চাপে যেতে হয়। কিছুদিন আগে রেল লাইনে রেলগাড়ির দৃশ্য ফ্রেমবন্দি করতে যেয়ে অপর পাশ থেকে আসা এক দ্রুতগতির ট্রেনে চাপা পড়ে মৃত্যুবরণ করে ইশতিয়াক নামের এক তরুণ। এই যে জায়গাটা মহাখালী থেকে আপনার বাউলবাগ পর্যন্ত, এই জায়গাটা কিন্তু খোলামেলা, মানে ওই সাইড দিয়েও বেড়া নাই, এই সাইড দিয়েও বেড়া নাই। তো এই জায়গায় খোলামেলা দেখে এই জায়গায় আপনার পিচ্ছি বাচ্চারা বা মুরব্বীরা যেই বলেন, সে অনেকে কী করে এখানে আড্ডা দেয় বসে রেল লাইনে বা হাঁটা চলা করে। তো আপনি চাইলে তাদেরকে আজকে মানা করবেন, কালকে ঠিকই আসবে। তো এই জায়গায় কী করা দরকার? এই জায়গা করা দরকার আছে আপনার এই জায়গা দেওয়া বেড়া দেওয়া দরকার। আপনি বেড়া না দিলে প্লাবে ঢুকবই। এই তো কিছুদিন আগে আমাদের ক্যামেরার সামনেই আরেকটি জীবন প্রায় ঝরে পড়েছিল। ট্রেন আসছে, আর মাত্র এক ধাপ দূরেই মৃত্যু। ভাগ্য ভালো থাকায় বেঁচে যায় এই যাত্রায়। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর একটি ব্যস্ত পুলিশ বা সিকিউরিটি আসে, এরা তো টলের জন্য আসে। দেখা গেছে তারা আসছে, আইসে একটা রাউন্ড দিল, আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করলো, চলে গেল, কিন্তু আর এরপরে তো আবার সেই হয়ে গেল। যে সমাজে প্রতিদিন ঘটে দুর্ঘটনা, সেখানেও নেই কোনো পরিবর্তন, নেই কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা সমাধানে সকলের বাড়তি নজরদারি, একই সঙ্গে দরকার জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর আইন বাস্তবায়ন। আমাদের বাংলাদেশ রেলওয়ে, আমাদের যে নীতিমালা আছে বা রেলওয়ে অ্যাক্ট যেটা আছে, সেই অনুযায়ী রেল লাইনের উপর দিয়ে কোনো জনসাধারণ চলাচল নিষিদ্ধ। এটা সারা পৃথিবীর সব জায়গায় জনগণ সাধারণত মানেন, কিন্তু আমাদের বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার সাবকন্টিনেন্ট যারা আছে, এখানে যেহেতু ঘন বসতিপূর্ণ এলাকা, লোকজন যত্রতত্র পারাপার হচ্ছে এবং অসাবধানতাবশত এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে আর কি। এবং এটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে সম্ভব না প্রত্যেকটা রেল লাইনের 2 পাশ দিয়ে কোনো স্ট্রাকচার তৈরি করা, যে তাহলে একটা জনসাধারণ জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, 2 পাশের জনগণ রেল লাইন দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এজন্যই আসলে এটা ওপেন রাখা হয়, বাট
যদি জনগণ তারা সরকার মানে আইনগুলো মানেন, তাহলে এই প্রবলেমগুলো হওয়ার কথা না। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর একটি ব্যস্ত রেল লাইনের পাশে। এখান দিয়ে শত শত মানুষ এবং শিশুরা নিরাপত্তাহীনভাবে পার হচ্ছে। কোনো গেট নেই, সিগন্যাল নেই, অথচ প্রতিনিয়ত এখান দিয়ে ছুটে যাচ্ছে ট্রেন। প্রশাসনের নজরদারির অভাবে এখান দিয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই প্রশাসনের আরও কড়া নজরদারি এবং সকলের সচেতনতাই পারে এই সকল দুর্ঘটনার প্রতিরোধ করতে। মোহাম্মদ রাব্বি হোসেন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, স্ক্রিনে দেখানো নম্বরেও চাইলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। 0131770882। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।